জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন দাবি করলেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশের সম্পদ কম কিন্তু চাহিদা অনেক। আর্থিক খাতের দুরবস্থা মোকাবেলা করাই এখন বড় চ্যালেঞ্জ। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ও দুর্ভোগের কথা ভেবে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। এটা ভালো মন্দ আছে, তবে আমি মনে করি যে আমরা এটা একটা জনবান্ধব, ব্যবসা বান্ধব, আমরা যে সময় চট করে একবার ডিপার্চার করে নিয়ে না দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। আপনার কতগুলো ফ্রেমওয়ার্ক মেথোডোলজি আছে সেটা তো ফলো করতে হবে। একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না, কিছু সাহসী পদক্ষেপও আছে। ট্যাক্সের ব্যাপারে আবার কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, সেগুলো আর্থিক শৃঙ্খলা আনতে চেষ্টা করেছি। 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। কালো টাকা সাদা করার বৈধতার প্রস্তাবনা সমাজে বৈষম্য তৈরি করবে, যা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার বিপরীত। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে যারা কর দেয় তাদের নৈতিকতায় আঘাত করা হচ্ছে। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোকে উদ্বেগজনক বলে মনে করছে সিপিডি। শিক্ষা, স্বাস্থ্য এইগুলোতে টাকার অঙ্কে বরাদ্দ কম, এবং এটা চিন্তার কারণে এই কারণে আমরা মানব সম্পদের উন্নয়নের কথা বলছি, এবং কৃষি খাতের বরাদ্দের সাথে কিন্তু খাদ্য নিরাপত্তাটা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কীভাবে বাড়বে, সেটি একটি বিষয়। 94টা নতুন প্রজেক্ট যে রিভাইজড এডিপিতে সেটা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু আগের তুলনায় এটা অনেক কম, যেটা কিনা আমরা মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। এদিকে প্রস্তাবিত বাজেটে ধনী গরিবের বৈষম্য কমবে না বলে মনে করে এনসিপি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই বাজেটে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে কোনো প্রভাব পড়বে না। এছাড়া বেকারদের কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পায়নি বলেও মন্তব্য করেন তিনি। আমাদের কাছে মনে হয়েছে যে সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। এটি 1 বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তব ভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। ডিসেম্বরের পরে নির্বাচন কেন? অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে যৌক্তিক কারণ দেখানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, শুধুমাত্র নির্বাচন বিলম্বিত করতে কেউ কেউ অলৌকিক সংস্কারের কথা বলছে। আর প্রেস ক্লাবে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেন, নির্বাচনের জন্য ইসি প্রস্তুত থাকলেও নির্বাচনী রোডম্যাপ দেয়া হচ্ছে না। 9 মাস 30 দিন অতিবাহিত গেল, একটা বাজেট দিয়ে দিল গতকাল। জানি আমার দল কথা বলবে, ভালো না খারাপ কথা বলবে, কিন্তু আপনি কেমন যেন একটা মানুষটা কার কথা শুনে ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র রেডি, কাগজপত্র কিনা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, কি কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না? কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই, এই বক্তব্যটি সঠিক নয়, এগুলা আমরা খণ্ডন করি। কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে যে নির্বাচন বিলম্বিত করা, যেগুলোর একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আছে যে নির্বাচন না হওয়া। কিছু কিছু সংস্কারে এমন সব প্রবক্তা আছে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে এমন সব প্রক্রিয়ার বিষয় উত্থাপন করেছে, তাতে করে মনে হবে যে নির্বাচন না হলেই তাদের জন্য ভালো।
এদিকে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো, তবে কোনোভাবেই যেন এপ্রিল পার না হয়। তবে নির্বাচনের সময় নিয়ে সরকারকে চাপে রাখতে চায় না জামায়াত। দলের আমির বলেন, ইসির সক্ষমতা যাচাইয়ের জন্য হলেও আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1 জুন 2025 সাল আপিল সেটেল হয় এবং আপিল বিভাগ সর্বসম্মত রায় হাইকোর্টের দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করে। ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের, যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে একথা জানান তিনি। বলেন, সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না, তবে কিছু জায়গায় দ্বিমত থাকলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। ডক্টর আলী রিয়াজ আশা করেন, যে বিষয়ে দলগুলোর ভিন্নমত থাকবে সে ব্যাপারে জনমত তৈরিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের কাছে যাবে। মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো থাকবে না, যেগুলো ঐক্যমত হবে না, সেগুলো উল্লিখিত থাকবে, যেগুলো আলোচিত হয়েছে কিন্তু একমত হওয়া যায়নি। সেই কাঠামোর দিক থেকেই আমরা আজকে যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, স্থায়ী যেই কমিটিসমূহ এবং নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ। সরকার শপথ না পড়ালে ঢাকাবাসীকে সাথে নিয়ে নিজেই শপথ পড়ে মেয়রের আসনে বসার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক বলেন, তাকে শপথ না পড়িয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। শপথ নিয়ে তালবাহানা করার মাধ্যমে কয়েকজন উপদেষ্টার মুখোশ উন্মোচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে বহিরাগত উপদেষ্টা উল্লেখ করে দাবি না মানা পর্যন্ত তাকে নগর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন ইশরাক। ঈদকে সামনে রেখে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেন, তাকে মেয়রের দায়িত্ব প্রদানের দাবি না মানা হলে ঈদের পর আবারও মাঠে নামবে তারা। তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায়িত্ব কে নিবে? আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমেদ। এর আগে গত 15 অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা অভিযোগে আসামি করা হয়েছে 7 জনকে। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অভিযোগ দায়ের শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করতে সময় লাগায় অভিযোগ দাখিল করতে সময় লেগেছে। এ সময় তিনি বলেন, সরাসরি বিচার কাজ সম্প্রচার করা ইতিবাচক পদক্ষেপ। 2015 সালে গুম করা হয় সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের 62 দিন পর তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন।
আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে, এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে। আশা করি এখন উন্মুক্ত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে প্রচলন করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে। আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। আগামী 19 জুন এ মামলার চূড়ান্ত শুনানি শেষে আদেশ দেওয়া হবে। মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে 1 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। পরে শুনানির জন্য দিন ঠিক করে ট্রাইব্যুনাল। এদিকে গত 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্পটের মুখোমুখি করে, ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে, তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে। সে কারণে এই নোটিশ জারি হয়েছিল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। সমসাময়িক বিষয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে ফ্রেট যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না। কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে ভালোই হয়েছে যে আমরা কেন সব কিছুর জন্যই মানে অন্য দেশ থেকে ট্রানজিট করতে হবে, যদি এখান থেকে সরাসরি যেতে পারে। সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন স্পেনে, এখান থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন ফ্রেট ফ্লাইট। কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে আমাদের জন্য খুব যে খারাপ হয়েছে এটা আমি বলতে পারি ভালোই হয়েছে। হ্যাঁ, ওরা যে একের পর এক সুবিধা বাতিল করছে, আমরা কোনো ব্যবস্থা নিব কিনা? আমরাও তো আমাদের প্রয়োজন হয়েছে একটা সুবিধা তাদের বাতিল করেছি। আমরা তাদের সুতা আমদানি আমরা তো বন্ধ করেছি পথে, কারণ সেটা আমাদের প্রয়োজন ছিল বলে আমরা করেছি। এখন তারা যেটা করেছে সেটা তাদের প্রয়োজনের জন্য করেছে কিনা আমি জানি। উপদেষ্টা মহোদয়, আমি একটু জানতে চাচ্ছিলাম সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার ব্যাপারে আমাদের তখনকার আপনি একটি ব্রিফিং বলেছিলেন যে আমরা তাদের পত্র দিয়েছি, আমরা একটি সময় পর্যন্ত অপেক্ষা করবো, তারপর যদি ফেরত না দেওয়া হয়, বন্দি বিনিময় চুক্তি রাখতে, তাহলে আমরা আবার আরেকটি পত্র দিব। সেই আবার আরেকটি পত্র কি আমরা দিব? আমরা এখনো দিইনি, এটুকু আমি বলতে পারি। আরেকটি পত্র দিইনি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। থ্যাংক ইউ। না, আবার কি আছে, সৌদি আরব বাংলাদেশ সহ 14টি দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে। সেটি নিয়ে আমরা সৌদি সরকারের সাথে কোনো আলোচনা করছি নাকি? ইতিমধ্যেই 700 প্রবাসীও গ্রেফতার হয়েছে। এটার সাথে আমি একসাথে করে দিই, এটা আমার নিজের প্রশ্ন, ঠিক জানি না অন্যদের কাজে লাগবে কিনা। ভিসা নিয়ে যে বিভিন্ন দেশের ভিসা এখনও সেই প্রথম থেকেই আমরা বলে আসছি একের পর এক বন্ধ হচ্ছে। কালকে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি বললেন আমরা রিভিউ করব। অনেকগুলো দেশ একেবারেই বন্ধ। অনেকের অনেক ধরনের ঝামেলা হচ্ছে মাননীয় উপদেষ্টা, যারা আসলে ছাত্র আছেন বিশেষ করে। আমি খুব সংক্ষিপ্ত উত্তর দিই। ওইটা বাদে ভগবানের বড় সাথে যে ভিসা দেওয়া যার যার ব্যক্তিগত ব্যাপার না, ওইটা তো আমরা জানি, ওইটা তারা এক্সারসাইজ করে। কেন করে? আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি, আমাদের এখানে অনেক হোমওয়ার্ক করার আছে। যে সিদ্ধান্তগুলি আমাদের বিরুদ্ধে নেওয়া হয় তার অনেকখানির জন্য আমরা দায়ী। আমরা, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ব্যবসায়ীরা দায়ী এই জন্য। সমসাময়িক বিষয়ে ব্রিফ করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর ব্রিফিং করছে বিএনপি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেটা তখন একটু প্রশ্নের সম্মুখীন হবে।
সেই জন্য আরো জোরে বলতে হবে। তা এতক্ষণ যা বললাম, আচ্ছা ঠিক আছে। তো পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদে মোটামুটি অনেকগুলো স্থায়ী কমিটির, যেটা আগে বললাম 4-5টা, সেটা তো আছেই। মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের থেকে নিয়োগ দেওয়া যাবে কিনা বা মনোনয়ন দেওয়া যাবে কিনা সেই বিষয়েও একটা প্রায় একমত হয়েছে। কিন্তু কতটা, কোন কোন মন্ত্রণালয় বা পার্সেন্টেজ কত, এগুলো কোনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সেটা উচিতও হবে না। সেটা সংসদে আলোচনার মাধ্যমে করতে হবে এবং সাইজ অব দ্য অপোজিশনের মাধ্যমে করতে হবে। এগুলো সাধারণত ট্রেজারি বেঞ্চের এত এবং অপোজিশনের এত এইভাবেই নির্ধারণ হয়ে থাকে। এখন অপোজিশনে তো অনেক পার্টি মিলেই অপোজিশন হতে পারে, একটা লার্জেস্ট অপোজিশন হতে পারে, বিভিন্ন দলের ছোট ছোট প্রতিনিধিত্ব থাকে, কেউ 5 সদস্যের 10 সদস্যের প্রতিনিধিত্ব থাকে। তো তাদের মধ্য থেকেও তো বিবেচনা করতে হবে। শুধুমাত্র লার্জেস্ট অপোজিশন পার্টি থেকেই সব সভাপতি মনোনয়ন দেওয়া এটাও অনুচিত হবে। সেই জন্য সেই বিষয়টা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারণ হওয়ার বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছে। আর 3 নম্বর বিষয় হচ্ছে নারী সংসদ সদস্যদের বিষয়টা। সংরক্ষিত আসনে এখন যেভাবে আছে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 65(3) অনুসারে প্রবাবলি যে নারীদের সংরক্ষিত আসনের বিষয়টি উল্লেখ থাকে। আগে এক সময় 30 আসন ছিল, পরে এটা আমরা বৃদ্ধি করে 42 করেছিলাম এবং পরবর্তী লাস্ট সংশোধনের মধ্যে এটা 50 আসন হয়েছে। কিন্তু নির্বাচন পদ্ধতিটা হচ্ছে আনুপাতিক হারে, যাদের যত সদস্য আছে সেই অনুপাতে সেটা নির্ধারিত হয়। এখন তাহলে পরে যে আরও আমরা 50টা আসন বৃদ্ধির প্রস্তাব করলাম, আমাদের দলের পক্ষ থেকে আমরা করেছি। প্রায় সব দলের এটা একই রকম প্রস্তাব ছিল, কিছু কিছু দল বাদে, এবং কিছু কিছু দল এমনও প্রস্তাব করেছে যে 100 তারা মানে যদি প্রপোর্শনেট হয়। কিন্তু অধিকাংশ দল এটা প্রস্তাব করেছে যে নারীদের আসন 50 থেকে 100-তে উন্নীত হলে ভালো হয়। তো সেই জায়গাতেই এখন ঐক্য কমিশনের প্রস্তাবটা আছে। তবে সেটা নির্বাচন পদ্ধতি কী হবে এই বিষয়ে কোনো ঐক্য এখনো হয় নাই, সেটা পরবর্তীতে আরও আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। তা আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব করেছি, সরাসরি নির্বাচনের জন্য যে পদ্ধতিগুলো, ঘূর্ণায়মান পদ্ধতি অথবা সরাসরি নির্বাচন পদ্ধতি যেগুলো আলোচনায় এসছে, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সংসদীয় কালচারে এখনো পর্যন্ত সেটা ফিজিবল বলে আমাদের মনে হয়নি। সেই জন্য আমরা বলেছি এটা আরও প্র্যাকটিসের মধ্য দিয়ে, হয়তো আরও 1-2টা পার্লামেন্ট চলার মধ্য দিয়ে সেটা এমন একটা অবস্থায় যাবে যাতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা তখন করা যাবে। ফর নাও আমরা মনে করি যে আর্টিকেল 28-এর সাবসেকশন 4 মতে বোধহয় একটা প্রভিশন আছে যে নারীদের জন্য, শিশুদের জন্য রাষ্ট্র যদি কোনো বিশেষ বিধান প্রচলন করতে চায়, প্রবর্তন করতে চায়, সেই বিষয়ে সংবিধান কোনো বাধা, মানে এই ধারা কোনো বাধা হয়ে দাঁড়াবে না, সেটা করা যাবে। আপনারা জানেন যে আর্টিকেল 29 অনুসারে যে পিছিয়ে পড়া অংশ সমাজের, তাদের জন্য বিশেষ বিধান সরকারি চাকরিতেও করা যায়, এবং ওইখানে আমরা আরও পরে প্রস্তাব আনবো, যদিও এটা এখনকার আলোচনার বিষয় নয়। যেমন স্পেশালি অ্যাবলড অথবা ফিজিক্যালি ডিসেবলড যারা, তাদের জন্য এই বিধানটা কার্যকর করা যায় কিনা সেটাও সংবিধানে আসতে হবে। তো সেই হিসাবে নারী, শিশু এবং স্পেশালি অ্যাবলড যারা শ্রেণী, পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য যে বিশেষ বিধান করা যায়, সেই হিসাবেও আমরা মনে করি আমাদের বাংলাদেশের নারী সমাজ এখনো পর্যন্ত সেইটুকুন অগ্রগতি হয় নাই, বিধায় তাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে আনার জন্য এই বিশেষ বিধান থাকা উচিত। এবং সমাজ একটা জায়গায় পৌঁছলে, আমাদের বিকাশ বিবর্তন যদি আরও ভবিষ্যতে একটা উন্নীত পর্যায়ে পৌঁছে, তখন আর হয়তো এই বিশেষ বিধানগুলো রাখার প্রয়োজন নাও হতে পারে। সরাসরি যুক্ত ছিলাম বিএনপির ব্রিফিংয়ে। ব্রিফ করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারি চাকরি সহ সব ধরনের চাকরি নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি বাধ্যতামূলক করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও অফিসের কর্মকর্তাদের এনআইডি সম্পর্কিত সমস্যা নিরসনে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিকেলে ইসি ভবনে এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির সাংবাদিকদের এসব জানান। বিকেলে ইসি ভবনে এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির সাংবাদিকদের এসব জানিয়ে বলেন, চাকুরি প্রাপ্তিতে ব্যবহৃত একাডেমিক তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্য অমিল থাকার বিষয়টি নজরে এসেছে। জানান, এনআইডি আইনে
বাধ্যবাধকতা রেখে চাকুরি ক্ষেত্রে সমস্ত অফিস প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে এনআইডির তথ্য রাখতে বলা হয়েছে। যাদের এ সমস্যার কারণে বেতন সহ আনুষঙ্গিক সমস্যা হচ্ছে সে বিষয়ে দ্রুত সংশোধনীর নির্দেশ দিয়েছে এনআইডি উইং বলেও জানান তিনি। এছাড়াও আগামী 15 জুলাইয়ের মধ্যে নবম দেশ হিসেবে জাপানের প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কাজ শুরু হবে বলেও জানান তিনি। এই জন্য যদি জনপ্রশাসনের মাধ্যমে আইনি কাঠামোর মধ্যে এটা এনে যদি দেওয়া হয় তাহলে এটার বাইরে যাওয়ার কারো সুযোগ থাকবে না। এনআইডির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে এবং আইবাস যেই কারণে এনআইডির বাধ্যবাধকতা আরোপ করেছে সেটাও ফাইন্যান্সের আইনি বাধ্যবাধকতা। তো যেহেতু দুইটি আইনি বাধ্যবাধকতা আছে সেজন্য আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের সমস্ত অফিস, আপনাদের সমস্ত প্রতিষ্ঠান, আপনাদের সকল সংস্থা যেন ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে এনআইডিটা অনুসরণ করে। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে প্লাবিত হয়েছে রাঙামাটির 5 উপজেলার 16টি ইউনিয়ন। সকাল থেকে রাঙামাটিতে বৃষ্টি অব্যাহত আছে, এতে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার 5 উপজেলার অন্তত 16টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে, প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী 24,000-এর বেশি মানুষ। ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কাও। অন্যদিকে সিলেটে সকাল থেকে বৃষ্টি না হলেও ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে অব্যাহত আছে উজানের ঢল। এতে জকিগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রাম এখনও প্লাবিত হয়ে আছে। মৌলভীবাজারেও নদ নদীর পানি বেড়ে 6 উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 6,000 মানুষ। এছাড়া হবিগঞ্জ ও সুনামগঞ্জেও নদ নদীর পানি বেড়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও বাংলাদেশে পুশ ইন করেছে কয়েকটি পরিবারকে। সোমবার মধ্যরাতে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 59 জনকে পুশ ইন করার ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্টে পুশ ইন করা হয় 2টি পরিবারের নারী ও পুরুষ ও শিশুসহ 12 সদস্যকে। গুজরাটে আটক হওয়া এসব বাংলাদেশিকে মেঘালয় হয়ে ফেরত পাঠানো হয়। একই রাতে হালুয়াঘাট সীমান্ত দিয়ে আরও 10 জনকে পুশ ইন করে বিএসএফ। এদের 9 জন নারী ও 1 জন শিশু। এদের সবার বাড়ি খুলনায় বলে জানায় বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চান শিকারি সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে আরও 8 জনকে। তাদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। তাদের আটক করে বিজিবি ক্যাম্পে রাখা হয়। এর আগে গত 27 মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভিভিশন সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশ ইন করা হয়। এছাড়া পঞ্চগড় ও নেত্রকোনার বিভিন্ন সীমান্ত দিয়ে 29 জনকে পুশ ইনের ঘটনা ঘটেছে। কে পুশ ইন করে বিজিবি। আস্তে আস্তে যাও। চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীনের পোশাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে কুকি চীনের 4 সদস্যকে। গতরাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে একটি কাপড়ের গাড়ি সহ তাদের আটক করা হয়। পুলিশ জানায় কুকি চীনের পোশাক তৈরি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নগরীর ওয়েল ফেব্রিক্স কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে 3 জনকে আটক করা হয়। পরে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। আটক তরিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুল সালামের ভাই। গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার জিন্নাত নিটোয়ার লিমিটেড কারখানা ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায় পোশাক শ্রমিকরা। তাদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় কারখানা থেকে ছুটি চাওয়ায় জাকির হোসেন নামের এক শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরই জেরে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে সে। এ ঘটনার প্রতিবাদে কারখানা অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। পরিস্থিতির অবনতি হলে ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে নিহত শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, পারিবারিক কারণে আত্মহত্যা করেছে সে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। সকাল 10টায় লালুয়া ইউনিয়নের ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে নৌবাহিনীর ঘাঁটি বানৌজা শেরি বাংলা নৌবাহিনীর উদ্যোগে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বিনামূল্যে চিকিৎসা নিতে সকাল থেকে ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে হাজির হন অনেকেই। এ সময় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল। এছাড়া বিনামূল্যে দেওয়া হয় ওষুধও। দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও তাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে জানান নৌবাহিনী। ময়মনসিংহে ক্রেতা বিক্রেতায় জমজমাট পশুর হাট, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছে ঈশ্বরগঞ্জের লক্ষ্মীগঞ্জ পশুর হাট থেকে হারুন রশিদ। হারুন, বাজারে গরুর দাম কেমন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? শাহাব, ময়মনসিংহের কোরবানির পশুর হাটের চিত্র যদি আমি একটু বলি, আজকে কিন্তু প্রচুর কোরবানির পশু, বিশেষ করে গরুর আমদানি হয়েছে বাজারে। আমরা যে বাজারটিতে আছি এটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট, লক্ষ্মীগঞ্জ বাজার। এখানে কিন্তু সকাল থেকেই যারা দূর দূরান্ত থেকে কৃষক, পাইকার সহ বিভিন্ন লোকজন কিন্তু এখানে কোরবানির পশু বা গরু নিয়ে এসেছেন। এবং এখানে আমরা দেখেছি যে লক্ষ্মীগঞ্জ বাজারের যে নিয়মিত যে পশুর হাট রয়েছে এর বাইরেও এখানে মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই মাঠেও কিন্তু প্রচুর গরু এসেছে এবং মানুষজন এখানে এসেছেন এবং গরু নিয়ে অপেক্ষা করছেন। এবং আমরা ব্যবসায়ী এবং যারা বিক্রেতা ক্রেতা সবার সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি এটি হচ্ছে যে দাম নিয়ে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ যারা গরু বিক্রি করতে এসেছেন তারা যেটি বলছেন যে অন্যান্য যে কোনো বারের তুলনায় বা সাম্প্রতিক সময়ের তুলনায় কিন্তু গরুর দাম অনেক কম, যার কারণে তারা যে কাঙ্ক্ষিত দাম চাচ্ছেন সেই দাম পাচ্ছেন না, যার কারণে বিক্রিও করতে পারছেন না। তবে যারা ক্রেতা তারা বলছেন যে আসলে বিক্রেতারা কম বললেও ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে কিছুটা দাম বেশি। তবে সামগ্রিকভাবে বিবেচনা করলে এবং যারা বাজারের এই যারা আছে তাদের সাথে আমরা কথা বলে যে জিনিসটি জানতে পেরেছি এটি হচ্ছে তুলনামূলক অন্যান্য সময়ের তুলনায় কিন্তু গরুর বাজার আসলেই কিছুটা কম। এবং আজকে শেষ মুহূর্তে এসে কিন্তু বেশ বেচাকেনা হচ্ছে। আমরা যে বাজারটিতে এসেছি এখানে প্রচুর মানুষজন কিনতে এসেছেন এবং তারা কিন্তু কিনেও নিয়ে যাচ্ছেন। তবে যতটুকু পরিমাণ গরু এই বাজারে এসেছে এর চেয়ে কিন্তু অনেক ক্রেতার সংখ্যা অনেক কম, যার কারণেই কিন্তু বাজার বেশ কম বলে আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে সামনে আরও দুদিন রয়েছে, সেই 2-3 দিনে কিন্তু আরও বেশ বেচাকেনা হবে এবং আশা করছেন যে পার্শ্ববর্তী যে আরও যে হাট বাজারগুলো রয়েছে পশু, যারা আজকে যে পশুগুলো এখানে বিক্রি হবে না সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে অন্য পশুর হাটে। তো সব মিলিয়ে কিন্তু একেবারেই ক্রেতা বিক্রেতার হাট ডাকে কিন্তু বেশ জমজমাট আজকে লক্ষ্মীগঞ্জের কোরবানির পশুর হাট। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের কোরবানির পশুর হাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন হারুন রশিদ। আজ জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে 3টি ক্যাটল স্পেশাল ট্রেন। প্রতিটি ট্রেনে 25টি করে ওয়াগন রয়েছে। এ নিয়ে আরও জানাতে ইসলামপুর থেকে যুক্ত হচ্ছে জুয়েল রানা। জুয়েল, এবার কতগুলো গরু ঢাকার জন্য আসছে জানাবেন? শাহাব, 2021 সাল থেকে জামালপুর ইসলামপুর থেকে ক্যাটল স্পেশাল ট্রেন করে ঢাকায় গরু নিয়ে যায় এখানকার প্রান্তিক পর্যায়ের খামারি এমনকি মৌসুমী ব্যবসায়ীরা। আজকে যদি বলি, আজকে দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় দিনে শেষ একটি ট্রেন যাচ্ছে। গতকালকেও দুটো ট্রেনে অর্থাৎ 50টি ওয়াগনে 800 গরু ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আজকে সবশেষ তৃতীয় যে ট্রেন রয়েছে সেই ট্রেনে 25টি ওয়াগনে 400 গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি। আরেকটি বলা চলে, এই যে ঢাকায় জামালপুর থেকে প্রান্তিক পর্যায়ের খামারি এবং মৌসুমী ব্যবসায়ীরা গরু নিয়ে যায়, তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে, তাকে কোরবানি গরু ঢাকায় পরিবহন করতে 25 থেকে 30 হাজার টাকা ব্যবসায়ী এবং খামারিদের খরচ করতে হয়। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে তাদের চাঁদাবাজি এমনকি হয়রানির শিকার হতে হয়। অন্যদিকে ট্রেনে প্রত্যেকটি গরু 500 টাকা খরচ করে, অর্থাৎ প্রতিটি ওয়াগন 8,000 টাকা করে তারা 6 থেকে 7 দিন আগে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট থেকে তারা বুকিং দিয়ে তারা নিরাপদে তারা ঢাকায় গরু নিয়ে যাচ্ছে এবং তাদের খরচটা অনেক কমে যাচ্ছে। এতে তারা অনেকটা লাভবান হচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে ক্যাটল ট্রেনের সবশেষ তথ্য। শাহাব, রাত পেরোলেই শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইসলাম ধর্মবিশ্বাসে জীবনের প্রধান আধ্যাত্মিক যাত্রায় যোগ দিতে এর মধ্যেই পবিত্র নগরীতে জড়ো হয়েছেন দেশ বিদেশের কমপক্ষে 14 লাখ মানুষ। 5 জুন আরাফাতের ময়দানে জড়ো হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা চলবে 4 থেকে 5 দিন।
গাজায় ত্রাণ নিতে গিয়ে ফের ইসরায়েলি হামলার শিকার হয়ে প্রাণ গেছে অন্তত ২৭ ফিলিস্তিনির। মঙ্গলবার দক্ষিণ গাজার একটি ত্রাণ কেন্দ্রে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা অতর্কিত গুলি চালালে প্রাণ যায় তাদের। ত্রাণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা ও তাদেরকে হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। এমন অবস্থায় কিছুতেই স্বাভাবিক হচ্ছে না গাজার ত্রাণ সরবরাহ ব্যবস্থা। হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, মসজিদ, এমনকি কবরস্থান পর্যন্ত রেহাই পাচ্ছে না ইসরায়েলি আগ্রাসন থেকে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অসঙ্গত ও বিচ্ছিন্ন বলছে ইরান, কারণ তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে পারমাণবিক শান্তি আলোচনার বিষয়টিও ভেস্তে যেতে বসেছে। ইরানের দাবি, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা দেশের স্বার্থবিরোধী কোনো বিষয়ে সমঝোতা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। পরমাণু ইস্যুতে দুই পক্ষ কিভাবে এবং কী উপায়ে সমঝোতায় আসবে বিষয়টি এখনও স্পষ্ট নয়, তাই মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে ইরান। গেল ৭ সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। অভিবাসন নীতিতে মতপার্থক্যের কারণে ভেঙে গেছে নেদারল্যান্ডসের জোট সরকার। সমর্থন প্রত্যাহার করেছে ডানপন্থী দল পিভিভ। এক্স হ্যান্ডেলে এক পোস্টে দলটির প্রধান জানান, শরণার্থীদের নির্বাসন কর্মসূচিতে বেশ কয়েকদিন ধরেই সরকারের সঙ্গে মতবিরোধ চলছিল। নেদারল্যান্ডসের পতন ঠেকাতে কঠোর অভিবাসন নীতির বিকল্প নেই। CNN এর প্রতিবেদন বলছে, রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে শীঘ্রই নির্বাচনের ডাক দিতে পারেন প্রধানমন্ত্রী ডিক শুভ। 2023 সালে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার অভাবে 4 দলীয় জোট সরকার গঠন করে পিডিবি। খেলার খবর। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ফুটবল সমর্থকরা। গতকাল দুপুর থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করে তারা। ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেয় দেশের ফুটবল সমর্থকদের অন্যতম গোষ্ঠী ফুটবল আলট্রাস। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অবস্থান করছে সমর্থকরা। 2 মাস আগে আনুষ্ঠানিকভাবে অর্থের বিনিময়ে টিকিট কেনার বিষয়টি বাফুফেকে জানিয়েছে ফুটবল আলট্রাস। তবে শুধু সময় ক্ষেপণ করে শেষ পর্যন্ত 100 টিকিট প্রদানে সম্মত হয় ফেডারেশন, যেখানে সমর্থক গোষ্ঠীটির চাহিদা ছিল 2 থেকে 3,000 টিকিট। এমত অবস্থায় সমর্থকদের অবস্থানে কোনো বাধা বা টিকিটি ব্যাপারে আশ্বাস দেয়নি বাফুফে। শুধু ঢাকা নয়, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে এই কর্মসূচি ঘোষণা করেছে সমর্থকরা। এর আগে বাফুফে প্রথমবারের মতো টিকিটিং সম্পূর্ণ অনলাইনে ছাড়া হয়। প্রথম দফায় সাইবার আক্রমণের শিকার হওয়া টিকিটের ওয়েবসাইটে দ্বিতীয় দফায় ছাড়া হলেও 24 ঘন্টারও কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। আম্মানের সল্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায়। মূলত AFC নারী এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজটি খেলছে বাংলাদেশ। বাছাইয়ে বাংলাদেশকে লড়তে হবে মায়ানমার, বাহরাইন ও তুর্কিমেনিস্তানের বিপক্ষে। তার আগের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা পরখ করছেন পিটার বাটলার। যদিও প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেন আফিদা মারিয়া মান্দারা। এবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা লাল সবুজের প্রতিনিধিদের। তার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। ম্যাচে ইতিবাচক খেলা উপহার দিতে চান বলে জানিয়েছেন দলের খেলোয়াড়রা। মাঠে প্র্যাকটিস করলাম, তো সব মিলে ভালো, আমাদের একটা ভালো প্রিপারেশন আছে। যেহেতু খেলা আমাদের জর্ডানের সাথে, তো আমরা সবাই প্রস্তুত। আমাদের মেয়েরা অবশ্যই ভালো একটা ম্যাচ দিয়ে এবং আমাদের লাস্ট গেম, আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আমাদের মেয়েরা অবশ্যই নিরাশ করবে না। আমি হোপ যে মেয়েরা ভালো খেলেই মাঠ থেকে জয় নিয়ে ফিরবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।